আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অপর পাশের মানুষটি বাঁকা হেসে বলল, হ্যাঁ স্বীকার করব, আগে যা বলছি তা করো। লীলাবতী কেঁদে দিয়ে বলল, জানো, তোমার কথায় ভালো অভিনয় করতে গিয়ে দেখলাম ভালো হয়ে বাচ্চার মাঝে কি তৃপ্তি। ইস, কেন যে ভালো হলাম না। খারাপ হয়ে যুগ যুগ বাচ্চার চেয়ে ভালো হয়ে একদিন বাচ্চার মাঝে রাজ্যের তৃপ্ততা। অপর পাশের মানুষটা বিরক্ত স্বরে বলল, তাহলে তুমি ভালো সাজো আর তোমার বাচ্চা নাজায়েজ পরিচয় পাক। লীলাবতী আতকে উঠে বলল, না না, তুমি যা বলবে আমি তাই করব। অপর পাশের মানুষটা উচ্চ স্বরে হেসে বলল, এই না হলে রং লীলা মাইজান। লীলাবতী ফোনটা কেটে নিজের পেটের মাঝে হাত বুলিয়ে ছোট্ট প্রাণটাকে বলল, তুই পাপের ফল হয়ে আসবি না, কথা দিলাম। দরকার হয় আমি আরও পাপ করব। সুখ উত্তপ্ত রোদে হেঁটে যাচ্ছে। বাবার মৃত্যুর পর এ অবধি ভার্সিটির চত্বরেও পা রাখেনি সে। আজ 4টা দিন পর বাহিরের সূর্যের উত্তাপ পেল। কলেজ থেকে সুখ যাবে মসৃণের মেসে। যেভাবেই হোক লীলাবতীর একটা ব্যবস্থা করতে হবে। নিজেদের এলাকার লোকজন কেমন বিস্ময়কর দৃষ্টিতে তাকাচ্ছে সুখের দিকে। সবাই হয়তো ভাবছে এই নির্লজ্জ মেয়ে কিভাবে এই মুখটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎই রৌদ্র তপ্ত আকাশ ভেঙে কালো মেঘে হানা দিল। সুখ দ্রুত বড় রাস্তায় উঠে গেল। টিপটিপ বৃষ্টি পড়ছে। সুখ কোনো রকম একটা সিএনজি থামিয়ে উঠে গেল দ্রুত। সিএনজিতে উঠতেই পাশে তাকাতে চমকে ওঠে সুখ। তার পাশে এক ভদ্রলোক অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সুখের পানে। সুখও থতমত খেয়ে গেল, ব্যতিব্যস্ত স্বরে বলল, দুঃখিত, আপনাকে খেয়াল না করেই উঠে গেছি, আমি নেমে যাচ্ছি। সুখের কথা থামাতে আকাশ কাঁপিয়ে বৃষ্টি নামলো। সুখ আকস্মিক আবহাওয়ার এমন পরিবর্তনের আহাম্মক হয়ে গেল। সিএনজিতে থাকা লোকটা শরীর কাঁপিয়ে হেসে উঠল। সুখ ঘুরে তাকালো। লোকটা হাসি থামিয়ে মিষ্টি কণ্ঠে বলল, দুঃখিত, আমি হাসতে চাইনি। আসলে সমস্যা নাই, আমার সাথে আপনি যেতে পারেন। আমারও গাড়ি নষ্ট হয়ে যাওয়াতে সিএনজি দিয়ে যাচ্ছি। সুখ কোনো উপায় না পেয়ে শেষমেশ রাজি হলো অপরিচিত লোকটার সাথে যেতে। নিজের কলেজের ঠিকানা দিতেই সিএনজি ছুট লাগালো নিজের গতিতে। সুখকে এক অস্বস্তিতে ঘিরে ধরল। কোনো রকম বসে রইল সিএনজির এক কোনায়। কোনো মতে রাস্তাটা শেষ হলে সে বাসে। মসৃণ তো এখন থেকে চলে গেছে সেই কবে। এখানে তো ও থাকে না। সুখ অবাক হয়। মসৃণ যে ফ্ল্যাটে থাকতো কলেজ শেষে সেইখানেই এসেছিল মসৃণের খোঁজে। তখনই রুমমেট এই খবর জানালো। সুখ আবার জিজ্ঞেস করলো, আচ্ছা, মসৃণ কোথায় থাকতো? গ্রামের বাড়ি কই, কিছু জানেন? রুমমেট ডানে বামে মাথা নাড়িয়ে বলল, না, তেমন কিছু তো জানি না। আমাদের এক বড় ভাই 2 মাস আগে মসৃণকে আমাদের বাসায় নিয়ে যায়। তারপর ছেলেটা তত মিশুক না, তাই কিছু জানতেও পারিনি। সুখ হতাশার নিঃশ্বাস ফেলে 2 মাস আগেই মসৃণের সাথে তাদের আলাপ হয়েছিল। সব তাহলে প্ল্যান মাফিকই ছিল। সুখ আবার জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনার ওই বড় ভাইয়ের ঠিকানা দেন বা ফোন নাম্বার, আমি যোগাযোগ করব। এবারও ছেলেটা নম্র স্বরে বলল, না, আপু বড় ভাইয়া এখন দেশে নেই, যোগাযোগের ব্যবস্থাও নেই। সে বাইরের দেশে গেছে। সে দেশে আসলেই আপনার সাথে যোগাযোগ করতে বলবো। সুখ আর কিছু না বলে চলে যেতে নিলে রুমমেটের ছেলেটা ডাক দিয়ে বলল, আপু, মসৃণকে আমি এতটা খারাপ ভাবতে পারিনি। মানুষ চেনা সত্যিই কঠিন। আপনার সাথেও কাজটা ভালো করেনি। বিয়েটা ভেঙে ও কাপুরুষের পরিচয় দিল। সুখ আর কিছু বলেনি, চুপচাপ বের হয়ে গেল। কিছু না করেও আজ তার দারুণ বদনাম চারপাশে। উপরওয়ালার দুনিয়াতে সত্যি প্রকাশ পায় একদিন। কেবল ধৈর্য ধরতে হবে। একদিকে একজন সুখের ধ্বংসের খেলায় মেতে উঠল, একদিকে একজন সুখকে ধোঁকা দিয়ে দিব্যি সুখেই আছে হয়তো, আর একদিকে একজন প্রভাতে বৃষ্টিতে ভেজা এক অপরিচিতার মুগ্ধতায় হারিয়ে গেল। আর হাজারো গোপন তথ্য লুকিয়ে আছে সুখের আড়ালে। সুখের অতীতটা সত্যিই কি শক্ত অতীত না? সবটাই কেবল মিথ্যে ঘেরা। যখন মসৃণের দেওয়া ক্ষমতা সামলাতে ব্যস্ত সুখবতী, তখনই খুব উপকার করতে উপকারী মন নিয়ে হাজির হয় তার ফুপি লিলুয়া। সুখের ভবিষ্যৎ বাচ্চা আর সুখের কথা ভেবে ছেলে রেদওয়ানের জন্য বিয়ের প্রস্তাব দেয় লিলুয়া।
সুখবতীর বাবা মারা গেছে, আজ প্রায় 1 মাস হতে চলল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, তখনই সেই স্বাভাবিক পরিস্থিতিকে অস্বাভাবিক করতে হাজির হয় লিলুয়া। আজ শুক্রবার সকাল সকাল লিলুয়া হাজির হয় তার ভাইয়ের বাড়ি। সব ভাই আর ভাবিদের একত্র করে ড্রয়িং রুমে আলোচনায় বসে। সেই আলোচনার মধ্যমণি সুখ। কথাবার্তার এক পর্যায়ে লিলুয়া সুখের সৎ মায়ের পানে তাকিয়ে বলল, ভাবি, আমি একটা আবদার নিয়ে এসেছি। সানজিদা বেগম ভুরু কুঁচকায়, কিন্তু একটু পর গদগদ কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ লিলু, বলো না কি আবদার। আসলে ভাবি, সুখের কপাল তো পুরালো সেই ছেলে, এখন ওর দায়িত্ব কে নিবে? তাই আমি একটা সমস্যার সমাধান বা প্রস্তাব নিয়ে এসেছি বললেই হয়। বাবার বাড়িতে লিলুয়ার সম্মানও বেশ ভালো, কারণ লিলুয়ার স্বামী বেশ সুনামধন্য ব্যবসায়ী। রাজপ্রাসাদের মতন ভীষণ বড় বাড়ি। লিলুয়ার বড় শ্বশুর বাড়ি লিলুয়াকে বাবার বাড়িতে এত আপ্যায়ন দিতে পেরেছে। আজকাল সমাজটাই এমন, টাকায় সম্মান এনে দেয়, ভালো মানুষের দাম নেই। সানজিদা বেগম যেন হাঁপ ছেড়ে বাঁচার মতন খবর পেল, খুশিতে আত্মহারা হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ নীলু, বলো না কি খবর, কি প্রস্তাব। আসলে ভাবি, আমার ছেলে রেদওয়ানের জন্য আমরা একটা ভালো মেয়ে খুঁজছি। আর সুখ যেহেতু আমার ভাইয়েরই মেয়ে, আমরা ওকে কাছ থেকে দেখেছি, তাই আমি চাচ্ছি আমার ভাইজিকে আমার বাড়ির বউ করে নিতে। লিলুয়া যে এমন প্রস্তাব দিতে পারে উপস্থিত কেউ ভাবতে পারেনি। আকস্মিক বজ্রপাত হলো মনে হয়। সানজিদা বেগমের হাসি হাসি মুখ নিকশ কালো আধারে ছেয়ে গেল। লিলুয়ার মেজ ভাই সৈকত ইসলাম অবাক কণ্ঠে বলল, তুই কি পাগল হলি লিলু? যদি ভাইয়ের মেয়েকে বউ করে নিতে হয় তাহলে তো আমার মেয়ে শুক্তরা আছে, ছোট মেয়ে দীপা, লীলাবতী আছে, ওরা তো সুন্দরীও। সুখের কপালে তো কলঙ্কের কালি, সেই কালিতে নিজেদের সম্মান ও বিভীষিকাময় করে তুলতে চেয়েছিস। আমরাই তো পারছি না ওকে উগড়ে ফেলতে। গলায় কাটার মতন বিধে আছে যেন, ওর জন্য লজ্জায় বাইরে যেতে পারি না, সবাই ছিছি করে। লিলুয়া নিজের দাদাকে একবার ভালোভাবে পরখ করে বেশ শান্ত স্বরেই বলল, তুমি হয়তো ঠিক আমার কথাটা বুঝোনি ভাইজান। আমি বলেছি ভালো মেয়ে, সুন্দর মেয়ে না। আর সুখ অবশ্যই মাশাআল্লাহ। তোমাদের ওগুলা মেয়ে, কথার যা শ্রী, এদের বাড়িতে নিলে আমাদের পথে বসতে হবে। সবাই লিলুয়ার কথায় ফুঁসে উঠল। সানজিদা বেগম রুষ্ট চোখে চেয়ে বলল, না লিলু, সুখও তোমার বাইজি ও ওরাও তোমার বাইজি। তুমি এই কলঙ্কিনী মেয়েকে এত মাথায় তুলছো আর বাকিদের খারাপ বলছো। ভাবি, চাঁদেরও আলো আছে, তারাদেরও আলো আছে। তারাদের কিন্তু কলঙ্ক নেই, আর চাঁদের কলঙ্ক লেপা তার ওই ঐশ্বর্য, তবুও কিন্তু চাঁদ চাঁদই, আর তারা তারাই। চাঁদ কেবল একটা, আর তারা অগণিত। সানজিদা বেগম কতক্ষণ অমত পোষণ করল। সে এই বিয়ে দিবে না। আসলে সুখের জন্য তথাকথিত এত ভালো সম্বন্ধ সে মানতে পারছে না। কোনো রকম ভাবে না পেরে অবশেষে লিলুয়া বলল, ভাবি, রেদওয়ানের বাবা বলেছে এই বিয়েতে যাবতীয় খরচ আর তোমাদের যা খরচ হবে তার জন্য 8 লাখ টাকা তোমাদের হাতে সে তুলে দিবে। তোমরা চাইলে এই শুক্রবারে ঘরোয়াভাবেই এই আয়োজন সেরে ফেলতে পারো। এবার টাকার কথা শুনে লোভে সানজিদা বেগমের চোখ চকচক করে উঠল। সে আর এক মুহূর্ত ব্যয় না করে দ্রুত গতিতে সিদ্ধান্তকে সমর্থন করে বলল, হ্যাঁ হ্যাঁ আমি রাজি। আসলে কয়দিন হলো তোমাদের বাইকে হারিয়েছি, এখনই বিয়ের আয়োজনের সামর্থ্য আমার নেই, তাই না করছিলাম। যেহেতু তোমরাই যাবতীয় খরচ দিবে তাহলে আর আপত্তি করে কি লাভ। লিলুয়া বাঁকা হাসলো। কোন রোগের কোন ওষুধ সে জানে, তাই সঠিক জায়গায় সঠিক ওষুধটা দিল। আর আমরণ পাপের বোঝা বহন করার চেয়ে একটু পুণ্য করে যদি সে বোঝা কমানো যায় সেটাও ভালো। এর মাঝেই হুলস্থুল কাণ্ড শুরু হলো। আজই সুখকে আংটি পরিয়ে যাবেন ফুপি। এসবই এতক্ষণ সুখের অনুপস্থিতিতে হয়েছিল। অবশেষে যখন সুখের প্রয়োজন হলো তখন সুখের দাদিকেই সুখের ফুপি পাঠালো, কারণ একমাত্র দিদাই সুখকে রাজি করাতে পারবে। সুখ ভোরে ঘুম থেকে ওঠে, ফজরের নামাজ শেষ করে পড়াশোনা করেছে কিছুক্ষণ, তারপর আবার ঘুমিয়েছিল। দাদি ধীর পায়ে সুখের রুমে গেল। সুখ তখন বেঘরে ঘুমোচ্ছিল।
দাদি সুখের পাশে গিয়ে বসলো। এতটুকু একটা মেয়ে, কিন্তু দুনিয়ার সকল কষ্ট যেন তার পায়ের নিচে অবতীর্ণ হয়েছে, যেন বিধাতা ঠাট্টার হাসি হেসে বলছে, সুখবতী নারী তুমি, দুঃখ তোমার বাসভূমি। দাদি হতাশার শ্বাস ফেলে খুব নরম স্বরে সুখের মাথায় হাত বুলিয়ে ডাকলো, ও সুখবতী, উঠো, বেলা হইল যে, আকাশ পরিষ্কার হইছে, লগে বোধহয় তোমার ভাগ্যও পরিষ্কার হইব, উঠো। দাদির এমন কথার মানে ঘুমিয়ে থাকা সুখের বোধগম্য হয় না, কিন্তু ঘুম ভাঙে ঠিকই। ঘুম ভাঙতে সে ধড়ফড় করে উঠে বসে। দাদি ব্যতিব্যস্ত স্বরে বলল, ধীরে উঠো, ভয় পাইছো লাগে? আমি খেয়াল করছি ঘুমাও না রাইতে, আবার মাঝে মাঝে ঘুমের মাঝে কেমন জানি করো। সদ্য ঘুম থেকে ওঠা সুখের মস্তিষ্ক তখনও সচল হয়নি। তাও কতক্ষণ চুপ থেকে মস্তিষ্ক আর চোখের ঘুম কাটিয়ে নিভু কণ্ঠে বলল, বাবার মৃত্যুর পর থেকে ঘুমোতে পারি না দাদি। মনে হয় কে যেন ঘুমের মাঝেই মারতে এসেছে। চোখ মেলে তাকিয়ে থেকে মানুষ চেনা যাচ্ছে না, সেখানে ঘুমিয়ে থাকলে কেউ মেরে ফেলবে এমন ভাবনা আসাটাও স্বাভাবিক। আমি প্রতিনিয়ত প্রার্থনা করি মরে যাওয়ার, কিন্তু সেই প্রার্থনায় বেঁচে থাকার কি যে সুপ্ত আশা, একটু নিজের সুখ নামটার সার্থকতা দেখার কি যে তৃষ্ণা দাদিজান, এই জন্মে মিটবে তো আমার সেই তৃষ্ণা? দাদি সুখের মাথায় হাত বুলিয়ে দন্তহীন মুখে হাসি ঝুলিয়ে বলল, এইবার তোমার নামে সার্থকতা পাইবা সুখবতী, সময় যে হইল সার্থকতা পাওয়ার। সুখ দাদির কথার সঠিক মানে বোঝে না, প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে পড়ল। কি বলছো দাদিজান, কিসের সময় হয়েছে? তোমার সুখ পাওনের সময় হইছে গো সুখবতী, তোমার জন্য রাজপুত্র আইছে। দাদির কথায় চমকে গেল সুখ। রাজপুত্র আসছে মানে? সে বিস্ফোরিত নয়নে বলল, রাজপুত্র আসছে মানে? কে আসছে? তোমার ফুপির ছেলে রেদওয়ান, দাদু ভাই তোমার রাজপুত্র গো। উঠো, নিচে চলো, তোমার ফুপি তোমাকে তার ঘরের বউ কইরা নিয়া যাইব, উঠো দেখি। সুখ যেন আকাশ থেকে পড়ল। সকালে এসবের জন্য প্রস্তুত ছিল না সে। শেষমেশ বাদরের ঘাড়ে মুক্তার মালা হবে সে। না, এ কিছুতেই হতে দিবে না। সুখ ব্যতিব্যস্ত হয়ে পড়ল। না দাদিজান, এসব কি বলছো? এটা কখনোই হবে না। রেদওয়ান ভাইয়ার সাথে আমি? না না, এটা অসম্ভব। দাদি মুখ কালো করলো, তারপর অসন্তুষ্ট স্বরে বলল, কোনো কিছুই অসম্ভব না। তোমার সব কিছু মাইনা যে তোমারে গ্রহণ করতে চায় তারে মাইনা নাও। জীবন তোমারে ভালো কিছু দিতে চাইতেছে। যাও, হাত মুখ ধুয়ে আসো তাড়াতাড়ি। সুখ অনড় বসে রইল। আর যাই হোক, রেদওয়ান নামক মানুষটার সাথে সন্ধি সম্ভব না। কোনো একদিন রেদওয়ান ভাই এর ভালোবাসা প্রত্যাখ্যান করেছিল। সে যার তেজ এখনো মিটাচ্ছে রেদওয়ান। তাহলে আজ এইসব কেন? সেই প্রতিশোধের জন্য নাকি ভালোবাসাটা এ অবধি আছে বলে? সুখকে চুপ থাকতে দেখে দাদি নিবিড় স্নেহে নাতনিকে বললেন, সবাই তোমারে ভুইলা নিজের স্বার্থ খুঁজতাছে। আমি বুড়ি পারি নাই তোমারে ভুইলা একলা থাকতে। আইজ আছি কাল নাই, যাওয়ার আগে তোমার পায়ের নিচে মাটিটা শক্ত কইরা দিতে চাই। এই বুড়ির অনুরোধটা রাখো, তুমি চইলা যাও এই বাড়ি ছাইরা। দেখো বাইরের আকাশ যেমন স্বচ্ছ হয়েছে, পরিষ্কার একদম, তোমার জীবনও এমন পরিষ্কার আর সুখে ভরপুর হইব। যাও, রেডি হও, আমি আইতাছি। মনোয়ারা বেগম শুষ্ক হাত পা গুটিয়ে ধীরে ধীরে চলে গেলেন দরজার বাহিরে। তখনই সুখ বাহিরে তাকিয়ে দেখে বাহিরে সাদা স্বচ্ছ আকাশ কালো মেঘে ছেয়ে গেল। আচমকা ভীষণ বাতাস শুরু হলো। ধুলোবালিতে ভরে উঠল পুরো ঘর। এসব জানান দিচ্ছে প্রকৃতিতে ঝড় আসার পূর্ব মুহূর্ত। শুধুই কি প্রকৃতির ঝড় আসবে, নাকি সুখের জীবনেও আসতে চলেছে নতুন ঝড়? তাতে একটা ছুরি নিয়ে অনবরত একটা ছবির উপর কেউ আঁচড় কাটছে আর পাগলের মতো বিড়বিড় করতে করতে বলছে, আমি ঠকেছি কিন্তু হারবো না। এক বিয়ের আসরে অপমানে জর্জরিত সুখবতী আবার বিয়ের আসরে বসার আগেই ঝলসে যাবে তার পৃথিবী। তার জন্য আমার সুখের এক অংশ আমি ত্যাগ করবো না, তাতে যাই করা লাগে করবো। অন্যদিকে রেদওয়ান ক্ষীণ স্বরে মাকে প্রশ্ন করল, আচ্ছা আম্মু, তুমি সুখ পাখির সাথে আমার বিয়ে দিতে চাচ্ছ কেন? ছেলের প্রশ্ন লিলুয়া আফসোসের শ্বাস ফেলে বলল,
পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। রেদওয়ান অবাক আর চমকে যায়। কিসের পাপের কথা বলছে তার মা? ভেজা রাস্তায় সাবধানে পা ফেলে একটু একটু রাস্তা পিছে ফেলে এগিয়ে যাচ্ছে সুখবতী। শুক্রবার হলেও আজ টিউশনি করাতে বের হতে হয়েছে। আজকাল সময়টা এমন যে নরম তাকে সবাই খামচি দেবে। টাকার জন্য মানুষের ছেলে মেয়ে পড়ানো লাগে, আর তখন বাচ্চাগুলোর গার্ডিয়ানরা ভাবে তারা যেন শিক্ষকদের ক্রয় করে ফেলেছে। যখন যা বলবে তাই মানতে হবে। ঝিরঝির বৃষ্টি পড়ছে। সময়টা ঠিক দুপুরের পরের ভাগ। আকাশে ধূসর রাঙা মেঘ উড়েছে। রাস্তায় তেমন মানুষজনও নেই। এই বৃষ্টি মাখা দিনে কাদায় চিপচিপে রাস্তায় কারই বা থাকতে ভালো লাগে। এর চেয়ে বারান্দায় বসে প্রিয় সঙ্গী বা পরিবারের সাথে তুখোর আড্ডা আর গরম গরম চায়ে মেতে ওঠার মজাই আলাদা। কিংবা নরম বিছায় গা এলিয়ে কম্বলের নিচে নিজেকে গুটিয়ে রাখতেও বেশ পছন্দ করে মানুষ। তার মাঝে কেউ কেউ এই বৃষ্টিপাতেও থেকে যায় কাদায় চিপচিপে রাস্তায়। মাইলের পর মাইল হাঁটে কেবল নিজের উদর পূর্ণ করার তাগিদে, নিজের আপন মানুষের চাহিদা পূরণের ব্যস্ততায়। যেখানে একটা সচ্ছল পরিবারের বাবা ছুটির দিনে বৃষ্টিময় আবহাওয়ায় বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স চাই, সেখানে আরেকজন অর্থের দিক থেকে অসচ্ছল বাবা নিজের সন্তানের মুখে দুইটা অন্ন দেওয়ার প্রয়াসে ঝড় বৃষ্টি না মেনে ছুটে চলে অবিরাম পথ। একটা কথা আছে না, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। পেটে ক্ষুধা থাকলে আবহাওয়া ও শরীরকে বিলাসিতা দিতে পারে না। সুখের নীল রঙের জামাটা ঝিরঝির বৃষ্টিতে বেশ খানিকটা ভিজে গেছে। তার নিজের বাসা থেকে টিউশনির বাসাটা বেশ খানিকটা দূরে। রিক্সা বা অটোরিক্সা করে গেলে একটু দ্রুত আসা যাওয়া করা যায়, কিন্তু বৃষ্টির কারণে ভাড়া দ্বিগুণ, যার জন্য সুখের হেঁটেই বাসা অবধি যেতে হচ্ছে। সুখের পাশ কেটে 2-3টা গাড়ি গেল, তার মাঝে একটা বিয়ের গাড়ি, রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো। বাকি 2টা গাড়ি হয়তো বরযাত্রীর। বিয়ের গাড়িটার দিকে তাকিয়ে সুখ তপ্ত শ্বাস ফেলল। এমনই একটা দিনে তারও বিয়ের গাড়ি এসেছিল। সেজেছিল তার ঘর বাড়ি আলোকসজ্জায়, কিন্তু সেই বাড়ি হঠাৎ ঝড়ে মরা বাড়িতে রূপ নিবে কেউ ভাবতে পেরেছিল? আবার বাবার মৃত্যুর 1 মাস হতে না হতে আবারও নাকি বিয়ের আসরে তাকে বসানো হবে। দাদিজানের তীব্র ইচ্ছায় নিজের সবটুকু খারাপ লাগা বিষাদ মাটি চাপা দিয়ে সে রাজি হয়েছে বিয়েতে বসার জন্য। আচ্ছা, এবার বিয়েটা স্বাভাবিক হবে তো, নাকি ভাগ্য খেলবে নতুন খেলা? হঠাৎ সুখ অনুভব করলো তার আশেপাশে ঝিরঝির বৃষ্টিটা বেশ বড় আকারে রূপ নিয়েছে। আকাশের ধূসর মেঘ কালো বর্ণ ধারণ করেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে তার শরীরে বৃষ্টি পড়ছে। সুখ চমকে যেতে পাশ থেকে একটা গম্ভীর মিষ্টি কণ্ঠ ভেসে আসলো। চমকানোর কিছু নেই অপরিচিতা। আপনার মাথার উপর মস্ত বড় এক ছাতা আছে, যার কৃতজ্ঞতা স্বরূপ আপনার শরীরে বৃষ্টি পড়ছে না। সুখ দ্রুত তার ডান দিকে ফিরে তাকায়। তার পাশে বলিষ্ঠ দেহের এক সুপুরুষ দাঁড়িয়ে আছে। মানুষটা তার অচেনা না। এ নিয়ে 3য় সাক্ষাৎ হবে। প্রথমবার সিএনজিতে, দ্বিতীয়বার বাস স্ট্যান্ড, আর আজ 3য়বার। সুখ অস্বস্তি অনুভব করে সরে যেতে নিলেই সাথের মানুষটা ব্যতিব্যস্ত স্বরে বলল, আরে বোকা মেয়ে নাকি? দেখছেন কতটা বৃষ্টি হচ্ছে? ছাতার নিচ থেকে বের হলে তো ভিজে চুপসে যাবেন। এখানে থাকুন ছাতার নিচে। সুখ সরল না, বরং রাস্তার একপাশে দাঁড়ালো, সেই ছাতার নিচে। আশেপাশে কোনো যাত্রী ছাউনি নেই। খোলা রাস্তায় তুমুল বৃষ্টিপাতে কোথাও যাওয়ার উপায় নেই। পাশের লোকটা বেশ নরম কণ্ঠে বলল, আমি মেঘ আহমেদ। সুখ লোকটার মুখপানে চাইল। লোকটা নিজের নাম বলল কেন? পরিচিত হতে চাচ্ছে নাকি? ছেলেদের স্বভাবই এটা। পরক্ষণে আবার নিজের মনকে বলল, লোকটাকে দেখে তো তেমন ফালতু মনে হচ্ছে না, বরং বেশ সাহায্য করছেন তাকে সেই প্রথম দিন থেকে। এখন কি লোকটার পরিচয়ের বিপরীতে তাকেও নিজের পরিচয় দিতে হবে? 10 রকমের ভাবনা ভেবে সুখ অবশেষে মুখ খুলল। আমি সুখ। আর কথা বলতে না দিয়ে লোকটা সুখকে থামিয়ে দেয়। সুখ ড্যাব চোখে তাকিয়ে রয়। পরিচয় জানার জন্যই তো নিজের নামটা বলল, তাহলে তাকে থামিয়ে দিল কেন? মেঘ হয়তো বুঝতে পারে সুখের মনোভাব, তাই মুচকি হাসি বজায় রেখেই বলল, আপনি অপরিচিতা? আপনার নাম আমি রেখে দিছি, আর আপনি তো আমার নাম রাখবেন না, তাই নিজের নামটা বলে দিছি। তা কোথায় গিয়েছিলেন এই বৃষ্টি মাখা দিনে? এই তো টিউশন করাতে গিয়েছিলাম। আসলে কয়েকদিন বন্ধ ছিল তো, তাই ছুটির দিনেও পড়িয়ে এসে বন্ধ পুষিয়ে দিচ্ছি। সুখের সহজ সরল কথা বেশ মিষ্টি লাগলো মেঘের। ততক্ষণে বৃষ্টি প্রায় থেমে গেছে। একটা রিক্সা আসতে সুখ সেটাকে থামিয়ে দিল। ঝটপট রিক্সায় উঠে বসলো। মেঘ শান্ত কণ্ঠে বলল, তাহলে ভালো থাকবেন অপরিচিতা। সুখ মাথা নাড়ল, বলল,
আপনিও ভালো থাকবেন মেঘ সাহেব। আবারও কোনো আকস্মিক সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে দিন। ধন্যবাদ। মেঘ হাসি মুখে ঘাড় কাত করতে রিক্সা চলতে শুরু করলো আপন গতিতে। মেঘ হাত নাড়িয়ে বিদায় জানালো। রিক্সাটা চোখের অগোচর হতেই মেঘের গাড়িটা মেঘের সামনে এসে দাঁড়ালো। মেঘের পিয়ে দরজা খুলে দিতেই মেঘ ভিতরে গিয়ে বসলো। মেঘের পিয়ে ইউসুফ মেঘের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, এই বৃষ্টির মাঝে হঠাৎ গাড়ি থেকে নেমে এতটা না ভিজলেও পারতেন স্যার। বরং বরং ম্যামকে গাড়িতে তুলে নিতেন। ইউসুফ, আমি মানুষদের বড্ড সহজেই চিনি, আর এই অপরিচিতাকে মনে হয় বেশিই জানি। সে কখনই একটা আগন্তুকের বাড়িতে বসতো না। ওসব তুমি বুঝবে না। তুমি গাড়ি স্টার্ট দাও। ইউসুফ গাড়ি স্টার্ট দিতেই মেঘ সুখের যাওয়া রাস্তার দিকে তাকিয়ে আনমনেই বলল, আমি এক ভারী বর্ষণে দেখেছি অপরিচিতার মুখ। সেই মুখে যেন আছে আমার রাজ্যের সুখ। বিয়েটা কেন করতে চাইছেন রেদন ভাইয়া? সুখের এখনো প্রশ্নে কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি। রেদওয়ানের মনে রং। সে ভীষণ আয়েসে খাটে বসে দুপা দুলাচ্ছিল আর একটু গলার স্বর নিচু করে বলল, ভাইয়া, আপনি বিয়েটা কেন করতে চাচ্ছেন একটু বলবেন? তাও আমার মতো মেয়েকে? নাকি রিফিউজ করেছিলাম বলে প্রতিশোধ নিতে চাচ্ছেন? রেদওয়ানের চোয়াল আকস্মিক শক্ত হয়ে গেল। কোনো রূপ শব্দ ব্যয় না করে সুখের গলা চেপে ধরে দাঁতে দাঁত কিড়মিড় করে বলল, তোমার থেকে প্রতিশোধ নেওয়া লাগবে আমার বিয়ে করে। এর চেয়ে বড় কিছুর জন্যই তোমাকে বিয়ে করছি। সুখের অসুখে আমার অসুখ। রেদওয়ান আর এক মুহূর্ত অপেক্ষা করল না। দ্রুত পা ফেলে সুখের ঘর থেকে প্রস্থান নিল। সুখ টিউশনি করিয়ে এসে তাদের বাসায় রীতিমতো রেদওয়ান হাজির। আর রেদওয়ানকে একা পেয়েই জানার আগ্রহ দেখালো, কিন্তু এমন কিছু শোনাবে ভাবতে পারেনি। তাহলে সেদিনের চিরকুট রেদওয়ান ভাই দিয়েছিল, কিন্তু কেন? অন্ধকার রুমে কেউ একজন চরম প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠল। ঘৃণিত খেলা শুরু হয়ে গেছে আজাদ শেখের বাড়িতে। অন্তরালে লুকিয়ে একজন গভীর ষড়যন্ত্র করছে, আর তার অন্তরালে লুকিয়ে সেই ষড়যন্ত্রের বিপরীতে আরেকজন ষড়যন্ত্র করছে। কে জিতবে এ খেলায়? নাকি সব দিক থেকে হারটা সুখেরই হবে? 2 সপ্তাহ পর বিয়ের দিন ফিক্সড করা হয়েছে। ঘরোয়াভাবে বিয়েটা করানো হবে। সুখ ধারাবাহিক কার্যক্রম আগের মতনই বজায় রেখেছে। আজ সকালেও ঘুম থেকে উঠে ঘরের যাবতীয় কাজ শেষ করে রেডি হয়ে ভার্সিটিতে চলে গেছে। লীলাবতী আজকাল ঘর থেকে বের হয় না। আনুমানিক তো এখন 3 মাস চলছে তার গর্ভ অবস্থার। শরীরেও ছোটোখাটো পরিবর্তন শুরু হয়ে গেছে। যতটা পারে নিজেকে লোকচক্ষুর আড়ালে রাখে। উত্তপ্ত রৌদ্র শহরময়। গ্রীষ্মকালের এই এক জ্বালা, কখনো উষ্ণতা আবার কখনো সিক্ততা। সুখ ভার্সিটি থেকে বের হতেই মাথাটা যেন ঘুরে উঠল এত রোদ দেখে। তার সাথে তার বান্ধবী অনু ছিল। সুখকে মাথা চেপে ধরতে দেখে অনু অবাক কণ্ঠে বলল, কিরে সুখ, মাথা ধরে আছিস কেন? মাথা ঘুরছে? সুখ 2 হাত মাথা চেপে মাথা ডানে বামে নাড়িয়ে না বললেও তার মাথা আবার ঘুরে ওঠে। অনু আর সুখ ব্যতীত তাদের বান্ধবী হিমা এখানে উপস্থিত ছিল। সে দ্রুত নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে সুখের দিকে এগিয়ে দিল। মধ্য দুপুর দেখে এ সময় রাস্তাঘাট জনশূন্য। মাঝে মাঝে কয়েকটা গাড়ি যাচ্ছে। হিমা রাস্তায় হাত দেখাচ্ছে গাড়ি থামানোর জন্য, কিন্তু বারবার তা গা ঘেঁষে চলে যাচ্ছে সব গাড়ি। একটা কালো রাঙা গাড়িও তার পাশ কেটে চলে গিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। হিমা দৌড়ে গিয়ে কিছু বলার আগেই গাড়ির ভিতরে তাকিয়ে অবাক হয়ে রইল, সাথে মুগ্ধ। অনু হিমাকে দাঁড়িয়ে থাকতে দেখে অদ্ভুত স্বরে বলল, এই সুখ, হিমা কি আবার ক্রাশ টাশ খেয়ে ফেললো নাকি? ও তো ঠুসঠাস ক্রাশ খাওয়ার স্বভাব। সুখ অসুস্থতার মাঝে ফিক করে হেসে উঠল। অনু গলা তুলে হিমাকে ডাক দিয়ে বলল, দেখিস হিমা, গিলে ফেলিস না। হিমা তাড়াতাড়ি মাথা নাড়িয়ে গাড়ির ভিতর থাকা মানুষটাকে বলল, ভাইয়া, আমার ফ্রেন্ড একটু অসুস্থ, একটু হেল্প করুন না, আমাদের একটু ওর বাসার সামনে নামিয়ে দিয়ে যান। গাড়ির ভিতরের মানুষটা হিমার দৃষ্টি অনুসরণ করে তার বান্ধবীর দিকে তাকিয়ে চমকে ওঠে। দ্রুত গাড়ি থেকে নেমে গটগট পায়ে এগিয়ে যায় সুখদের কাছে। ব্যতিব্যস্ত স্বরে বলল, অপরিচিতা, কি হয়েছে আপনার? সুখ এতক্ষণ অনুর সাথে হেলে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলেও এখন পরিচিত কণ্ঠে চোখ মেলে তাকালো। সামনের মানুষটার দিকে তাকাতে অবাক কণ্ঠে বলল, আরে মেঘ সাহেব, আপনি এখানে? আজও আমার সমস্যার সমাধান হয়ে আপনিই আসলেন? মেঘের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তার সামনে থাকা ফর্সা লাল হয়ে যাওয়া গোলগাল মুখটার দিকে তাকিয়ে ভাঁজটা আরো গাঢ় হলো।
বোঝাই যাচ্ছে মেয়েটা ভীষণ অসুস্থ। মেঘকে নেমে আসতে দেখে তার প্রিয় ইউসুফও নেমে এসেছিল। অকাঙ্ক্ষিত সময়ে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে ইউসুফের হাসি চওড়া হলো। তার স্যার বড্ড বেপরোয়া হয়ে উঠেছিল এই মানুষটাকে দেখার জন্য। অবশেষে দেখা মিলল। মেঘ ব্যতিব্যস্ত স্বরে বলল, চলুন আমার গাড়িতে, আপনারা, আমি পৌঁছে দিচ্ছি। হিমা অবাক কণ্ঠে বলল, আপনি সুখকে চেনেন? মেঘ ভুরু কুঁচকালো। পরক্ষণে মনে হলো তাহলে তার অপরিচিতাই সুখ। এখন হেসে মাথা নাড়ল। সুখ অনুর হাত ধরে ধীরে ধীরে গাড়িতে গিয়ে বসলো। মেঘও যেতে নিলে ইউসুফ ডাক দিয়ে বলল, স্যার শুনেন। হ্যাঁ ইউসুফ বলো। এই উত্তপ্ত গরমে আমি কারো মাঝে শীতলতা দেখতে পারছি, সেটা কেন? মেঘ কতক্ষণ তাকিয়ে থেকে হেসে দিল। ইদানিং গম্ভীর মানুষটা হুটহাট হেসে দিচ্ছে। এ কি গভীর প্রণয়ের সূচনা? মেঘ গাড়িতে বসা অসুস্থ মানুষের দিকে তাকিয়ে বলল, আমার শীত, গ্রীষ্ম, বর্ষা, অপরিচিতাই এখন ভরসা। আকস্মিক একটা কথা শুনে হতবাক মেঘ, সাথে ইউসুফও। অবাক হয়ে গাড়ির ব্রেক কষল। মেঘ পিছনের সিটে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, কি বলছেন? এইমাত্র কি বললেন? উনি অসুস্থ হয়েছেন কেন? হিমা আবারও মেঘের দিকে হা করে তাকিয়ে রইল। মেঘ এতে বেশ বিব্রত বোধ করলো। অনু ব্যাপারটা বুঝতে পেরে বলল, হিমা দেখিস, গিলে ফেলিস না। হিমা দ্রুত চোখ নামিয়ে ফেলল। অনুর দিকে চোখ রাঙানি দিয়ে মুচকি একটা হাসি দিল। মেঘ নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে আবার বলল, বললেন না তো অপরিচিতা অসুস্থ কেন? কি হয়েছে? কি বললেন একটু আগে আপনারা? অনু আমতা আমতা স্বরে কিছু বলার আগেই হিমা দ্রুত গতিতে দ্বিগুণ উৎসাহে বলল, আরে সুখ তো প্রেগনেন্ট, তাই হয়তো শারীরিক পরিবর্তনের কারণে এসব হচ্ছে। হিমার কথা থামতেই অনু দুম করে কিল বসালো হিমার পিঠে। মেঘের যেন বিনা বৃষ্টিতে বজ্রপাতের মতন মনে হলো কথাটা। অপরিচিতা তাহলে অন্য কারো? ততক্ষণে সুখের মাথাটা হেলে পড়ে গেছে। সবাই সুখের দিকে তাকাতেই দেখে সুখের কোনো হুঁশ নেই, সে জ্ঞান হারিয়েছে। মেঘ নিজের বোতলটা থেকে একটু পানি নিয়ে সুখের মুখে ছিটা মারল। এতেও কোনো কাজ হলো না। মেঘ বেশ ভিতরে ভিতরে রাগ নিয়ে বলল, উনি এই অবস্থায় এসেছে কেন তাহলে বাহিরে? আর ওনার হাজবেন্ডও বা এত দায়িত্ব জ্ঞানহীন কেন? মেয়েটাকে একা ছেড়ে দিছে, কেমন মানুষ সে? ওর তো হাজবেন্ড নেই, ওকে ধোকা দিয়ে বিয়ের আসর ছেড়ে চলে গেছে সেই কাপুরুষ। হিমার কথা শুনে মেঘ বিষময়ে হতবাক। যতটুকু মনে হয়েছে অপরিচিতা মেয়েটা বেশ শান্ত স্বভাবের। তার সাথে কেউ এমন কেন করলো? মেঘ আর কিছু না বলে ইউসুফকে দ্রুত গাড়ি চালানোর নির্দেশ দিল। গাড়িটা কাছেই হসপিটালের সামনে নিতে বলে মেঘ। সুখ এখনো হসপিটালের বেডে শুয়ে আছে। জ্ঞান ফেরার আগেই তাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, তাই এখনো ঘুমাচ্ছে। এর মাঝে সুখের শরীরে নানা রকম টেস্ট করানো হয়েছে। হসপিটালের করিডোরে অপেক্ষারত আছে হিমা, অনু, ইউসুফ, মেঘ। বেশ খানিকটা পর ডাক্তার রিপোর্ট নিয়ে আসে। মেঘ এগিয়ে গিয়ে ব্যতিব্যস্ত স্বরে বলল, কি হয়েছে ডাক্তার? বেবিটা ঠিক আছে তো? মেঘের এহেন প্রশ্নে ডাক্তার ভুরু কুঁচকালো। সন্দিহান কণ্ঠে বলল, বেবি? কিসের বেবি? মেঘ অবাক হয়ে বলল, কেন? অপরিচিতা তো গর্ভবতী। ডাক্তার অদ্ভুত স্বরে বলল, আরে মিস্টার, কি বলছেন এসব? পাগল টাগল হলেন নাকি? ওনার ঠিক মতন খাওয়া দাওয়া না করার কারণে প্রেশার কমে গিয়েছে, যার জন্য সেন্সলেস হয়ে গিয়েছিল। কোনো প্রেগনেন্সির ব্যাপার না এটা। ডাক্তার চলে যেতে একজন আরেকজনের মুখ দেখা দেখে শুরু করলো। মেঘ প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনার আমার সাথে মজা করলেন? না ভাইয়া, মজা করিনি, সত্যিই বলেছিলাম। বিশ্বাস না হলে আমাদের এলাকায় গিয়ে ওর কথা জিজ্ঞেস করেন, সবাই কি বলে শোনেন। তাহলে সুখও জানে ও প্রেগনেন্ট না, কিন্তু তাহলে ও এমন মিছে কলঙ্ক মাথায় নিয়ে ঘুরছে কেন? মেঘ আর ওদের সাথে কিছু না বলে দ্রুত সুখের কেবিনে চলে গেল। মেঘের পিছে পিছে সবাই কেবিনে হাজির হলো। ততক্ষণে সুখের ঘুম ভেঙে গিয়েছে। হাতে স্যালাইন লাগানো ছিল বিধায় সে ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করছিল। সুখকে উঠে বসতে দেখে অনু এগিয়ে গিয়ে সুখকে ধরে বসালো। সুখের চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে অদ্ভুত স্বরে প্রশ্ন করলো, কিরে সুখ, আমাদের মিথ্যে কেন বলেছিলি? তুই তো প্রেগনেন্ট না। আকস্মিক এমন কথাই হকচকিয়ে গেল সুখ। রুমে যে তার বান্ধবীরা ছাড়া আরও দুজন আছে, অপরিচিত মানুষ। তাদের সামনে এসব কথা বলার মানেই হয় না। সুখ অনুকে চোখ রাঙিয়ে সাবধান করার আগে মেঘ প্রশ্ন ছুড়ল, কেন মিথ্যে খবর ছড়িয়েছেন অপরিচিতা? নিজের নামে এমন কলঙ্ক লেপন করতে একমাত্র আপনাকেই দেখলাম। কোনো সমস্যা হলে আপনি আমাদের সাথে শেয়ার করুন। সুখ যা বোঝার বুঝে গেল। তার বান্ধবীগণ যে সব তথ্য ফাঁস করে দিয়েছে সেটা বোঝাই যাচ্ছে।
সুখ তপ্ত শ্বাস ফেলে নিজের বান্ধবীদের দিকে তাকিয়ে বলল, আমি কখনো বলেছিলাম আমি প্রেগনেন্ট? তাহলে কিভাবে মিথ্যে খবর ছড়ালাম? যাই হোক, এই খবরটা আমরা অবধি যেন সীমাবদ্ধ থাকে। যদি ঘুণাক্ষরেও কেউ টের পায় তাহলে মনে রাখবি তোদের সাথে আমার সম্পর্ক অতটুকু অবধি।